দেখো আমাদের এই পার্টে আমরা মহাকর্ষ থেকে শুরু করব, বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো এখানে আমরা ছবি নিয়ে মূলত কথা বলতেছি। তো ছবির পাশাপাশি অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা দেখব, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটা দেখো, এখানে বলছে গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য থেকে গ্রহের যে দূরত্ব সেটা যদি আর হয়, তাহলে কেপলারের তৃতীয় সূত্র অনুসারে কি হবে? ঠিক আছে, তৃতীয় সূত্র অনুসারে কি হবে? তাহলে এখানে আমরা কেপলারের যে সূত্রগুলো আছে, কেপলারের কয়টা সূত্র আছে? তিনটি সূত্র আছে, ঠিক আছে? কেপলারের যে তিনটি সূত্র, তো এটা আমরা ইএটি দিয়ে মনে রাখতে পারি, ইএটি। তো এটা দিয়ে আমরা কি রাখবো? ইলিপস, ঠিক আছে? এটা কি? ইলিপস। ইলিপসটা কি বলতো? কক্ষপথ, তাই না? উপবৃত্তাকার পথে গ্রহগুলা ঘুরে। এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফলের যে সূত্রটা আছে এটা। টি হচ্ছে পর্যায়কালের সূত্র। টি হচ্ছে কি? পর্যায়কালের সূত্র। তাহলে পর্যায়কালের যে সূত্র সেটা মূলত কি? ৩ নম্বর সূত্র। আমাদের পর্যায়কালের যে সূত্রটা সেটা মূলত কি বলতো? টি স্কয়ার প্রপোর্শনাল টু হচ্ছে আর কিউব, ঠিক আছে? তাহলে আরটা কি? আরটা হচ্ছে পৃথিবী সূর্য থেকে গ্রহের যে গড় দূরত্ব, আর টিটা যদি আমাদের ব্যাস হয়, পর্যায়কাল হয়, তাহলে এখান থেকে তুমি যদি উভয়পক্ষে রুট করে দাও, তাহলে রুট করলে দেখো এখানে টি প্রপোর্শনাল টু তুমি লিখতে পারো আর, ঠিক আছে, 3/2। তো এটাও লেখা যায়, এটাও হতে পারে, এটাও হতে পারে। তো ডি নাম্বার অপশন আমাদের যেহেতু দেওয়া আছে 3/2, তো ডি নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো প্রশ্ন এভাবে ঘুরাই দিতে পারে। তো পরবর্তী প্রশ্ন দেখো রাবিতে আসছে, তো এখানে বলছে কি যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে ক্ষেত্রফল অতিক্রম করে, এটা আমরা কি লিখছিলাম? ইএটি না? তাহলে এরিয়া 2 নাম্বার সূত্র। তাহলে এটা কার 2 নাম্বার সূত্র? কেপলারের দ্বিতীয় সূত্র, ঠিক আছে? তো এগুলো আমাদের এভাবে মনে রাখবো। আচ্ছা দেখো আমাদের পরবর্তী একটা সুন্দর একটা প্রশ্ন। তো তোমার কি বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ আর হলে পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3, 1/3 মানে কি 1/3, ঠিক আছে? তো এখানে আমাদের মেইনলি সূত্রটা কি থাকে? গভীরতার সূত্র কি থাকে? জিডি ইকুয়াল আমরা জানি কি জি ইনটু 1 মাইনাস ডি বাই আর, ঠিক আছে? ডি বাই আর। এখানে আমাদের বেশ কিছু শর্টকাট আছে, সেটা আমরা জানি। সেটা দেখো, যদি যদি তোমার এইচ উচ্চতায়, ঠিক আছে, যদি এইচ উচ্চতায় জি এর মান, জি এইচ এর মান, মূলত এইচ উচ্চতায় জি এর মান তোমার হচ্ছে জি এর জি এর 1/n অংশ হয়, n অংশ হয়, তাহলে আমরা এইচ, এটা কি? এটা হচ্ছে পৃথিবীর, এটা হচ্ছে মূলত কি বলতো? পৃথিবীর, ঠিক আছে? পৃথিবীর নরমাল যে জি, পৃথিবী পৃষ্ঠে যদি 1/n গুণ হয়, তাহলে এইচ এটা সমান আমরা জানি হচ্ছে √n-1 ইনটু আর, ঠিক আছে? এবং 2 নাম্বার যেটা সেটা হচ্ছে গভীরতায়, ঠিক আছে? তোমাকে যদি বলে যদি টি গভীরতায়, যদি টি গভীরতায়, ঠিক আছে, এখানে জিডি এর মান, জিডি এর বা ডি গভীরতায় জি এর মান আমাদের জি এর থেকে পৃথিবী পৃষ্ঠে জি এর থেকে 1/n হয়, 1/n অংশ হয়, তাহলে আমাদের যে ডি এটা সমান আমরা লিখতে পারি আমাদের ডি, ঠিক আছে? ডি গভীরতা এটা সমান লিখতে পারি n-1 ডিভাইড বাই n ইনটু আর। এই শর্টকাট তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তাহলে তোমাকে বলছে কি বলতো? গভীরে না? তাহলে গভীরে 1/n অংশ মানে কি? 1/3। তাহলে 1/n এর সাথে তুলনা যদি করি, 1/n এর সাথে তুলনা করলে এখানে n এর মানটা করি, n এর মানটা 3। তাহলে আমাদের গভীরতা কি হবে বলতো? ডি এটা সমান আমরা কি জানি যে n-1 ভাগ হচ্ছে n ইনটু আর। তাহলে দেখো মানগুলো বসাও, n-1 মানে কি 3 - 1 ভাগ হচ্ছে 3 ইনটু আর। তার মানে আমার রেজাল্ট কি আসছে বলতো? 2/3 ইনটু আর। এভাবে আমরা খুবই ইজিলি শর্টকাটে কিন্তু করে ফেলতে পারবো 2/3 ইনটু আর, ঠিক আছে? তো সূত্রগুলা একটু মনে রাখবা ভালো মতো। এরপর দেখো একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ, পৃথিবীর ভর ও ব্যাসার্ধের দ্বিগুণ, পৃথিবীর থেকে কিন্তু বড়, ঠিক আছে? তাহলে ওই গ্রহের পৃষ্ঠে জি এর মান, কত? তাহলে নরমালি আমরা জি এর সূত্র কি জানি? জি এর সূত্র জানি হচ্ছে জিএম ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি জি প্রপোর্শনাল টু এম এবং জি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, ঠিক আছে? তো দেখো এখানে আমরা বলতে পারি, দেখো যে কোনো একটা গ্রহ, ঠিক আছে, মনে করো জি এটা হচ্ছে পৃথিবী, আর জি ড্যাশ এটা হচ্ছে কি আমাদের ওই গ্রহটা, যে গ্রহটা বের করতে বলছে। মনে করো একটি গ্রহ, এটা আমরা জি ড্যাশ ধরে নিলাম, ঠিক আছে? তাহলে জি ড্যাশ, তাহলে যেহেতু ভরের সমানুপাতিক, তার মানে এম ডিভাইড বাই এম ড্যাশ হবে ইনটু ব্যাসার্ধের কি বলতো? বর্গের ব্যস্তানুপাতিক না? তাহলে আমরা এখানে বলতে পারি আর ড্যাশ ডিভাইড বাই আর তারপর স্কয়ার। এখন মানগুলো বসাও। তো তোমাকে এম তো এম আছে, এবার এম ডিভাইড বাই এম ড্যাশটা কি বলছে? পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, মানে গ্রহ যেটা, এই গ্রহের ভর পৃথিবীর গ্রহের দ্বিগুণ, তার মানে 2m এখানে বসাবো। তারপর ব্যাসার্ধ কি বলছে? ব্যাসার্ধও দ্বিগুণ। তাহলে আর ড্যাশের মানটা কত ভাই? এখানে 2r, তাহলে নিচে হলো আর স্কয়ার। তাহলে দেখো ক্যালকুলেশন করলে, কাটাকাটি করলে এখানে তুমি হাফ পাবা আর এখানে পাবা 4, তার মানে দেখো এখানে চলে আসে 2। ঠিক আছে, তোমার বের করতে হবে জি ড্যাশ, তোমার বের করতে হবে কি ড্যাশ? জি ড্যাশ, জি এর মান হবে ভূপৃষ্ঠে জি এর মানে কত গুণ? মানে ওই গ্রহের জি ড্যাশ, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পেলাম? জি ভাগ জি ড্যাশ, এটা সমান সমান যদি 2 হয়, তাহলে তুমি এখানে জি ড্যাশের মানটা লিখতে পারো হচ্ছে হাফ ইনটু জি। তাহলে আমাদের পৃথিবী পৃষ্ঠের যে পৃথিবী পৃষ্ঠের তুলনায় আমাদের ওই গ্রহে আমাদের যে জি এর মান সেটা কি হবে? অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু মানগুলা
বসাই দিয়ে করতে পারি, ঠিক আছে। তো ওইভাবে সূত্রগুলো মাথায় রাখবা যে কোনটা কার সমানুপাতিক, কোনটা কার ব্যাস সমানুপাতিক, পরে মান বসায় ইজিলি করে ফেলতে পারবা। এরপর দেখো বলছে ভূপৃষ্ঠ হতে m ভরের একটি বস্তুকে কমপক্ষে কত বেগে সোজা ঊর্ধ্বমুখী দিকে নিক্ষেপ করলে সেটি আর ফিরে আসবে না। তো মেইনলি মুক্তিবেগের কনসেপ্টটা ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মুক্তিবেগের কনসেপ্টটা আমাদের ছবির জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানি কি মুক্তিবেগে নিক্ষেপ করলে এটা আর ফিরে আসবে না। এটা সূত্র কি বলতো? এটা সূত্র হচ্ছে 2gm ভাগ হচ্ছে r। তো এটাকে তুমি লিখতে পারো হচ্ছে 2gr, ঠিক আছে, এটা তুমি লিখতে পারো। আবার এটাকে তুমি যদি করো, ঠিক আছে, যদি হচ্ছে ঘনত্ব দিয়ে যদি লেখো, সেই ক্ষেত্রে তুমি আলাদা একটা সূত্র পাবা। তুমি যদি এখানে যদি, ঠিক আছে, ঘনত্বের সূত্রটা তোমার হচ্ছে কিন্তু আশের আবিতে, তাহলে আমার ঘনত্বের যে সূত্র সেটা হচ্ছে তোমার এরকম থাকে, ঠিক আছে। যদি আমরা লিখি তাহলে হচ্ছে 2r রুট আবার 2/3 পাই রো রো জি, ঠিক আছে, এখানে হচ্ছে রো জি। কারণ আমাদের যে এই সূত্রটা আমরা বসাইতে পারি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের সূত্রগুলো আসে। তাহলে আমাদের মুক্তিবেগটা সূত্র কি? মুক্তিবেগের সূত্র রুট আবার 2z। এই প্রশ্নটা অনেকবার আসে ছবিতে, অনেকবার আসে মুক্তিবেগের কনসেপ্ট থেকে, হয়তো ভাষাগুলো এদিক ওদিক করে দিয়েছে। আর মুক্তিবেগের মান কত? এটার মান কত? মান হচ্ছে 11.2, সরি 11.2 কিলোমিটার, ঠিক আছে, পার সেকেন্ড। আর তুমি যদি মাইলে কনভার্ট করো তাহলে তোমার এখানে হবে হচ্ছে 7 মাইল। এরপরে দেখো আমাদের বলছে পরস্পর স্পর্শ করা দুইটা অভিন্ন গোলক, মানে একই রকম গোলক, তাদের ভর হচ্ছে 100 কেজি এবং ব্যাসার্ধ 5। তাহলে দুইটা গোলক সেম, ঠিক আছে, এটা গোলক একটা, এটা একটা গোলক, দুইটা গোলক সেম, এটা সংযুক্ত অবস্থায় আছে। আমাদের এটা কি আছে? সংযুক্ত অবস্থায় আছে। সংযুক্ত অবস্থায় থাকলে যদি সংযোগ ভরের মহাকর্ষ বল পায় পরস্পর স্পর্শ করা অবস্থায় আছে, আমার দুইটা ভরও কি সেম এবং দুইটার ব্যাসার্ধও সেম, ঠিক আছে। তাহলে এটার ভরও সেম, এটার ভরও সেম। তো আমাদের বলছে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত? আকর্ষণ বল আমরা কি হিসাব করব? কেন্দ্র থেকে হিসাব করব। কি করব? দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব থেকে হিসাব করব। দেখো এখানে ব্যাসার্ধ r1, এটা ব্যাসার্ধ r2, তাহলে টোটাল যে ডিসটেন্স d এটা সমান আমাদের কত হবে? r1 প্লাস r2। তাহলে এটা দেখো কি দেওয়া আছে? ব্যাসার্ধ 5 না, তাহলে 5 যোগ 5, 5 যোগ 5 এটা কত হলো? 10 মিটার। এটা আমাদের d হলো। এখানে ভর দেওয়া আছে না, দুইটা বস্তুর ভর দেওয়া আছে m1, এটা কত? m2। তাহলে আমরা দুইটা বস্তুর যে আকর্ষণ বল সেটা কি জানি? মহাকর্ষ বল Fg, এটা সমান আমরা জানি g ইন্টু m1 ইন্টু m2 ডিভাইড বাই হচ্ছে d স্কয়ার। তাহলে এখানে ভ্যালুগুলো বসাও। g এর মান কত? 6.673 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার, ঠিক আছে। এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই তাহলে কিন্তু আমরা মান পেয়ে যাব। তাহলে তুমি এখানে মানগুলো বসায় দাও। তাহলে m1 এর মান কত? m1 এর মানও তোমাকে 100 কেজি দেওয়া আছে এবং m2 এর মানও তোমাকে 100 কেজি, মানে দুইটা একই জিনিস, ঠিক আছে, একই ভর এবং একই ব্যাসার্ধের। এটা স্পর্শ অবস্থায় d স্কয়ার মানে কি 10 এর পর স্কয়ার, ঠিক আছে। তারপর এখানে তুমি হালকা ক্যালকুলেশন করলে মান পেয়ে যাবে। দেখো এখানে পাওয়ার কত হচ্ছে, ঠিক আছে, 2 2 4টা, তাহলে 10 টু দি পাওয়ার 4। এখানে যদি যোগ হয়ে যায় তাহলে উপরে থাকলো কি 10 টু দি পাওয়ার 7 -7। আর দেখো নিচে কি আসছে? স্কয়ার না, তাহলে দুইটা শূন্য কি উপরে চলে যাবে, তাহলে মাইনাস হয়ে গেল। তার মানে তুমি আলটিমেটলি পাবা হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, দেখো আবার হিসাব করে দিই, 4 প্লাস আর হচ্ছে না 10 টু দি পাওয়ার 4, তাহলে এটার সাথে যোগ হয়ে গেলে -7 হবে। আর এখানে কি 100 হলো, তাহলে 100 কি লেখা যায়? 10 টু দি পাওয়ার 2 লেখা যায়। ওই 2 কি উপরে চলে যাবে না? যদি দুইটা যদি উপরে চলে যায় তাহলে দেখো এখানে আমি লিখতে পারি কি 7 -2 মানে কত? 9 -9। তো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার, যেটা দেওয়া হচ্ছে বি নাম্বার। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো কিন্তু দিবে ছবিতে 23-24 সেশনে আসছে। এবার দেখো বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি একটি বস্তুর ওজন দেওয়া আছে 9.8 নিউটন। ছবি অভিকর্ষ ত্বরণ যদি 981 সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তার মানে এখানে মূলত 9.8 দেওয়া আছে। তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর কত? দেখো তোমার ট্রিকটা খাটাইছে কোথায়? বলছে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর কত? একটা বিষয়, বস্তুর ভর কত? আচ্ছা ভর কি বলতো চেঞ্জ হয়? ভর আনচেঞ্জ থাকে না? ভর তুমি যেখানে নিয়ে যাও না কেন ভর কি আনচেঞ্জ থাকে? কিন্তু পৃথিবীর কেন্দ্রে আমাকে যদি ওজনের কথা বলতো, যদি ওজন বলো তাহলে এটা কি হতো? 0 হইতো। কারণ ডাব্লিউ এটা সমান কি বলতো? mg না? ডাব্লিউ সমান কি mg। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা কত? জি এর মান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমাদের বস্তুর ভরটা কত হবে? বস্তুর ভর যা ছিল তাই কত ছিল এখানে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বস্তুর ওজন দেওয়া আছে 9.1 নিউটন, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি ভরটা বের করো। তো তোমাকে দেওয়া আছে দেখো mg এটা সমান দেওয়া আছে কত? 9.81। তো তোমাকে হচ্ছে m এর মানটা কত হবে বলতো? 9.81 ভাগ হচ্ছে 9.81, তার মানে কি এখানে 1 কেজি। তাহলে আমাদের ভরটা কি সেম থাকে না? ভরটাও সেম, 1 কেজি হবে উত্তর, ঠিক আছে।
আচ্ছা, এরপরে দেখো 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এদের মধ্যে আকর্ষণ বল কত? আমরা জানি যে আমার যে মহাকর্ষীয় ধ্রুবকের যে সূত্রটা আছে জি, এটার মান কি দুইটা একক ভরের বস্তুকে তুমি যদি 1 মিটার দূরত্বে রাখো তাহলে মূলত জি এর মানটা পাওয়া যায়। তো এটাই মূলত আমাদের অ্যান্সার 6.673 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার -11 nm স্কয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, এককটা মনে রাখবা। একক এবং মাত্রা থেকে কিন্তু প্রশ্ন আসবে জিতে। দেখো এই যে চলে আসছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা জি, জি এর মাত্রা কত? m ইনভার্স 1 l কিউব ইনভার্স 2 কিন্তু এটার মাত্রা হয়ে যায়। তুমি এটা মনে রাখতে পারো এই যে এভাবে nm স্কয়ার, ঠিক আছে, কেজি ইনভার্স 2 এখান থেকে মনে রাখতে পারো। দেখো n এর জন্য কি পাবো? নিউটনের জন্য কি পাবো? mlt ইনভার্স না বলের জন্য m মানে কি এখানে m স্কয়ার তুমি পাচ্ছ। ঠিক আছে, তারপর দেখো আচ্ছা এখানে মিটার, মানে এটা মিটার দেওয়া আছে, মিটারের জন্য কি দূরত্ব না, মিটার একক কি হচ্ছে দূরত্ব, তাহলে দূরত্বের জন্য আমরা কি পাবো? এল স্কয়ার পাবো। কেজির জন্য কি পাবো? এখানে এম ইনভার্স 2 পাবো। তাহলে এখান থেকে হিসাব করে দেখো এম ইনভার্স 1 এল কিউব, এটা হচ্ছে আমাদের জি এর মাত্রা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো মুক্তিবেগের সমীকরণ। তো মুক্তিবেগের সমীকরণ আমরা কিন্তু দেখাইছি, তাই না? মুক্তিবেগের সমীকরণ স্কেল ভেলোসিটি এর সমান ছিল রুট ওভার 2gm ভাগ আর, আবার কি ছিল রুট ওভার 2gr। আবার আমরা যদি ঘনত্ব দিয়ে বলি সেক্ষেত্রে রুট ওভার আর 8 ভাগ 3 পাই রো জি। ঠিক আছে, তাহলে দেখো 8, তাহলে আমরা আগে যদি এটা রুটের বাইরে নিয়ে আসি তাহলে এখানে কি হলো? এখানে 2 ইনটু 4 লেখা যায় না? তাহলে 4 টা বাইরে নিয়ে আসলে কি 2 হয়। তাহলে এই যে 2 আর রুট ওভার যে 2/3 পাই রো জি। তো মুক্তিবেগের সূত্রগুলো মনে রাখতে হবে, মাস্ট মুক্তিবেগের সূত্রগুলো। ঠিক আছে, সব 3টা সূত্র আছে, 3টা সূত্র মনে রাখতে হবে। তো মুক্তিবেগ কিসের উপর ডিপেন্ড করে বলো তো? মুক্তিবেগ নির্ভর করে কিসের উপর? মুক্তিবেগ, মুক্তিবেগ, মুক্তিবেগ একটা প্রশ্ন আসে, মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে, মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না, বস্তুর ভরের উপরে নির্ভর করবে না, এটা মাথায় রাখবা। ঠিক আছে, কারণ আমরা স্কেল ভেলোসিটি দেখো রুট ওভার 2gr, তাহলে এখানে কি বলতো? এটা শুধুমাত্র কিন্তু আমাদের এই ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে, কোন একটা গ্রহের যে মহাকর্ষীয় প্রাবল্য জি এটার উপর ডিপেন্ড করতেছে, কিন্তু বস্তুর ভরের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে। এটা কিন্তু প্রশ্ন আসে। কোন একটা বস্তুর ভর যদি 10 কেজি হয় তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ওজন কত? তো ওজন সবসময় কি, ওজনটা পৃথিবীর কেন্দ্রে 0, কিন্তু ভরটা কি বলতো? ভর যদি বলতো ভর হচ্ছে কি 10 কেজি হইতো, ভর কি হইতো 10 কেজি হইতো, বাট ওজনটা কি 0 নিউটন। এবার দেখো পৃথিবীর ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে জি এর মানটা কত? তাহলে আমাদের জি, এটার সূত্রকে আমরা কি দেখছিলাম? জি এম বাই হচ্ছে আর স্কয়ার না? তাহলে এখানে জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার। দেখো আর এর মান যত কমবে, আর এর মান যত কমবে আমাদের জি এর মানটা কি তত বাড়বে, তাহলে এখানে কি বৃদ্ধি পাবে। এরপরে দেখো আমাদের জি এর মান সর্বাধিক কোথায়? তো এখানে আমাদের মেরু অঞ্চল আর হচ্ছে বিষুবীয় অঞ্চল এগুলো থেকে মূলত আসে। তো মেরু অঞ্চলে দেখো কি হচ্ছে 9.8 আর বিষুবীয় অঞ্চলে 9.7, তো সবচেয়ে কম কি হচ্ছে? বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে জি এর মান সর্বাধিক সবচেয়ে বেশি কোথায় হচ্ছে? মেরু অঞ্চলে। ঠিক আছে, মেরু অঞ্চলে জি এর মানটা সবচেয়ে বেশি। ঠিক আছে, তো এইভাবে আমরা মোটামুটি মনে রাখতে পারবো। আবার এখানকে যে অক্ষাংশ আমরা এটার মানও কি আমার হচ্ছে, ঠিক আছে, 90 ডিগ্রি হয়। ঠিক আছে, 90 ডিগ্রি হয়ে যায়, যার কারণে দেখবা যে তোমার হচ্ছে অক্ষাংশের মান, এই জন্য মেরু অঞ্চলে মানটা কি বেশি থাকে। এরপরে দেখো পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর হলে পৃথিবীর পৃষ্ঠে জি বাই জি এর অনুপাতটা কত? ঠিক আছে, তাহলে আমাদের জি অভিকর্ষ ত্বরণের সূত্র কি? সি এম বাই হচ্ছে আর স্কয়ার। তোমাকে বের করতে বলছি কি জি বাই জি, ছোট হাতের জি বাই বড় হাতের জি। তাহলে দেখো তুমি যদি এই পাশে জি তো আছেই, বড় হাতের জিটা এই পাশে নিয়ে চলে আসো, তাহলে কি থাকলো অবশিষ্ট? এম বাই আর স্কয়ার না? তো এই যে এম বাই আর স্কয়ার যেটা, এটা উত্তর। এটা কিন্তু ছবিতে আসছে 21/22 শেষে। এরপরে দেখো ছবিতে 20-21 আসা একটা প্রশ্ন, মহাকর্ষ ক্ষেত্র তীব্রতার মাত্রা কত? ঠিক আছে, মহাকর্ষ ক্ষেত্র তীব্রতার মাত্রা কত? তো এইটা মূলত কি বলতো? মহাকর্ষ ক্ষেত্র তীব্রতার মাত্রা হচ্ছে এফ বাই ই জি, এটা সমান বলতো আমরা এফ বাই এম। একক ভরের বস্তু একটা তড়িৎ ক্ষেত্র আছে না, তড়িৎ ক্ষেত্র ই, তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রে তুমি যদি এম ভরের বা একটা বস্তু নিয়ে আসো, তাহলে একক ভর এম ভরের একটা বস্তু মনে করো এফ বল আকর্ষণ করছে, তাহলে একক ভরের একটা বস্তু, একক ভরের বস্তু কতটুকু বল পাচ্ছে বা তার উপর কতটুকু বল অনুভব হচ্ছে, এর মতো মহাকর্ষ ক্ষেত্র তীব্রতা। ঠিক আছে, তাহলে এটা নিয়ে ইজি এফ বাই এম আমরা লিখতে পারি। তাহলে এফ এর মাত্রা কি ছিল? এফ এর মাত্রা এম এল টি ইনভার্স 2, নিচে হচ্ছে এম, এটা কি আমাদের বলতো ভর, তাহলে ভর হচ্ছে এম এম কাটা, তাহলে এখানে আমরা লিখতে পারছি শুধুমাত্র এল টি ইনভার্স 2, এটা মূলত আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র তীব্রতার মাত্রা। এরপর দেখো পৃথিবী পৃষ্ঠে কোনো একটা বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি, তাহলে পৃথিবীর কেন্দ্রের মান কত? তাহলে ভর কেন্দ্রে কি সবসময় ফিক্স থাকে না? ছবিতে দেখো এই প্রশ্ন বা এই সেম টাইপের প্রশ্ন কি অনেকগুলো আসলো না? এই প্রশ্ন দেখো রিপিট হয়, কিন্তু প্রশ্নের মানগুলা বা কথাগুলো একটু চেঞ্জ হয়, বাট প্রশ্নের কনসেপ্টটা কিন্তু মোটামুটি সেমই থাকে। এই জন্য তোমরা যারা প্রশ্ন মুখস্থ করে যাবা তারা কিছুই পারবা না, যদি বুঝে সলভ করে যাও দেখবে যে অনেক প্রশ্ন তুমি এখানে কমন।
তাহলে পৃথিবী পৃষ্ঠে কোনো একটা বস্তুর ভর 1 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ভর কত? পৃথিবীর কেন্দ্রের মান কত? মূলত ভরের মানটা সেটা 1 কেজি হবে। এরপরে দেখো একটি ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? আমরা জানি 24 আওয়ার। তাহলে পৃথিবীর অর্থাৎ 24 ঘন্টায় যদি না হয় তাহলে এটা কি হবে না? ভূস্থির উপগ্রহ হবে না। এবার দেখো যখন দুটি উপগ্রহ একই বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত থাকে তখন তাদের কি হয়? দেখো যখন একই আবর্তনরত থাকে তাহলে এদের কি মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে দূরত্ব সেম থাকে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আলাদাভাবে টর্ক দেওয়া যায় না। আলাদাভাবে কি দেওয়া যায় না? টর্ক 0 হয়ে যায়। টর্ক যদি 0 হয় আমরা টাও এটার সমান কি দেখছিলাম? ডিএল বাই হচ্ছে ডিটি, তাই না? তাহলে দেখো কৌণিক ভরবেগটা কি থাকে? কৌণিক ভরবেগটা ধ্রুব থাকে। কৌণিক ভরবেগটা কি থাকে? ধ্রুব থাকে। যদি টাও এর মানটা 0 হয়, টাও 0 হলে আমরা কি বলতে পারি? ডিএল বাই ডিটি এটার সমান কত? 0 না? তার মানে এল এর মানটা কি? ধ্রুব আছে, চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে আমি বলতে পারি গ্রহগুলা কি হয়? কৌণিক ভরবেগ সমান থাকে। কেন? কারণ এখানে টর্ক আলাদাভাবে বাইরে থেকে দিতে পারে না। ঠিক আছে? টর্ক বাইরে থেকে দিতে পারে না। এবার দেখো ভূমি ভূমি হতে m ভরের কোন একটা বস্তুকে 2r পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় উত্তোলন করলে কত কাজ হবে? তাহলে পৃথিবীর এখানে কেন্দ্র থেকে হিসাব হবে। কেন্দ্র থেকে টোটাল ব্যাসার্ধ r, তার থেকে আবার 2r দূরত্বে, তার থেকে আবার 2r দূরত্বে। টোটাল দূরত্ব কত হচ্ছে? টোটাল দূরত্ব কত হচ্ছে বলো তো? টোটাল দূরত্ব হচ্ছে r প্লাস 2r। পৃথিবীর কেন্দ্র থেকে টোটাল দূরত্ব কত হচ্ছে? r 2r। তাহলে সে r দূরত্বে যায় আবার কি আসে? পৃষ্ঠে ফিরে আসলো। যদি পৃষ্ঠে ফিরে আসে তাহলে আমাদের দেখো আমরা সূত্র জানি কি মহাকর্ষীয় প্রাবল বা মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য মহাকর্ষীয় বিভবের জন্য আমাদের যে কাজ, ঠিক আছে, মহাকর্ষীয় বিভবের জন্য আমাদের যে কাজ এটা হচ্ছে W। এটার সূত্র আমরা কি জানি? G m ইনটু m, তারপর দেখো 1/r1 স্কয়ার মাইনাস 1 বাই, ঠিক আছে, 1 বাই r2। সেখানে তোমার স্কয়ারটা হবে না, এটা একটু ভুল আছে। মহাকর্ষ বিভবের জন্য আমাদের যে কাজটা সেটা কি হবে? 1/r1 মাইনাস 1/r2। এখানে আমাদের r1 টা কত হচ্ছে? r1 হচ্ছে দেখো প্রথম প্রাথমিক অবস্থা কি? সে প্রথমে এই অবস্থানে গেছে আর তারপরে কি আবার 3r পর্যন্ত 2r পর্যন্ত গেছে। তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে? টোটাল দূরত্ব হচ্ছে 2r। তাহলে r এর 1 এর মানটা হচ্ছে r এবং r2 এটার মান হচ্ছে 2r, সরি 3r। তো এই ভ্যালুগুলো বসাই দিলে অ্যান্সার পেয়ে যাবা। তাহলে দেখো gm ইনটু m ডিভাইড বাই 1/r মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে 3r। ঠিক আছে? তাহলে আমরা যদি এটা লসাগু করে দেই, লসাগু দেখো 3r লসাগু হয় তাহলে 3 মাইনাস 1 মানে 2 হয়। তাহলে এখান থেকে আমরা জানি যেটা কি হবে, রেজাল্টটা কি হবে? 2/3। ঠিক আছে? 2/3 দেখো cm ইনটু m। ঠিক আছে? তো এখন হচ্ছে এরকম একটা মান তুমি পাচ্ছ, বাট তোমার দেখো রেজাল্টটা কি আসতেছে? রেজাল্টটা আসতেছে আমাদের mg এরকম একটা মান দেওয়া। ঠিক আছে? তো দেখো আমাদের এখানে কি আসছে? একটা r আসবে। ঠিক আছে? r আসবে। তো এখন কথা হলো আমাদের কি আনতে হবে? g আনতে হবে। দেখো সবগুলাতে g না, তাহলে g এটার সমান আমরা কি জানি? gm ভাগ হচ্ছে r স্কয়ার। দেখো এখানে অলরেডি একটা r আছে। তো তুমি কি করতে পারো? 2/3 মনে করো তুমি নিলা কি? এখানে m রাখলা। সেখানে তুমি হচ্ছে মনে করো হচ্ছে gm ভাগ হচ্ছে r স্কয়ার। কিন্তু তোমার এখানে কি ছিল? r ছিল না। এখানে ছিল r। তাহলে এখান থেকে আমাদের যে 2/3 নিচে r টা চলে আসবে। r টা নিচে থাকবে। তাহলে এখানে একটা r স্কয়ার নিছি, তাহলে এক্সট্রা একটা r আমার গুণ করতে হবে। তার সাথে দেখো আবার m আছে। তাহলে এটার মান কি? g হয়ে গেল না? তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে কাজের মানটা কি হচ্ছে? w = 2/3 সামনে থাকবে। ঠিক আছে? তাহলে gm বাই r স্কয়ার মানে এটা g। ঠিক আছে? তারপরে যে ভর তার সাথে এই যে r। তাহলে 2/3 বা 2mg r/3 যেটা আছে এটা হচ্ছে উত্তর ডি নাম্বারটা। ঠিক আছে? তো এইভাবে আমরা কি করব? প্রথমে g বড় হাতের gm থাকবে, ওখান থেকে আমাদের ব্যাসার্ধতে সরি ছোট হাতের g তে কনভার্ট করতে হবে। ঠিক আছে? এরপরে দেখো পরবর্তীতে মুক্তিবেগের কত গুণ বেগে কোন একটা বস্তুকে নিক্ষেপ করলে তা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। তো ধরলাম আমরা যে h উচ্চতায় নিক্ষেপ করলো। ঠিক আছে? তাহলে h উচ্চতায় বেগ কত জানো? h উচ্চতায় বেগের সূত্র হচ্ছে v। এটা সমান আমরা জানি হচ্ছে √cm ভাগ হচ্ছে r প্লাস h। ঠিক আছে? তো এখন আমাদের মুক্তিবেগের সাথে তুলনা করতে বলছে। তাহলে মুক্তিবেগের সূত্র আমরা কি জানি? যে এখানে 2 আনতে হবে। যেটা এখানে 2 আনি, তাহলে 2gm ডিভাইড বাই হচ্ছে r প্লাস h। ঠিক আছে? r প্লাস h। তাহলে এখানে যদি আমরা r প্লাস h আনতে যাই, r প্লাস h আনতে, তাহলে এখানে কি হচ্ছে? এখানে আমাদের একটা 1/√2 আনা লাগবে না? দেখো এখানে আমি 2 এক্সট্রা নিছি, √2 কিন্তু এক্সট্রা নিছি। এই টোটালটার মানটা কত? এই টোটালটার মান হচ্ছে আমাদের মুক্তিবেগ। ঠিক আছে? 1 ভাগ √, ঠিক আছে? 1 ভাগ √2 এটা কি বলতো? h উচ্চতায় মুক্তিবেগ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 1/√2 ইনটু মুক্তিবেগের 1/√2 গুণ। ঠিক আছে? আচ্ছা কত মুক্তিবেগের কত গুণ বেগে, মুক্তিবেগের কত গুণ বেগে বস্তুকে নিক্ষেপ করলে মূলত সেটা কৃত্রিম উপগ্রহে নিক্ষেপ হবে। তাহলে এক্ষেত্রে 1/√2 ইনটু v। তাহলে 1/√2 এটার মান তোমার চলে আসে 0.0
এই যে 0.707 এই মানটা চলে আসে। ঠিক আছে, তাহলে মুক্তি বেগের কত গুণ হচ্ছে 0.707 এই বেগে। ওকে, তাহলে আমরা প্রথম কাজ কি করলাম যে এইচ উচ্চতায় আমাদের বেগটা বের করলাম, এটা কত √gm/r+h, এটাকে আমরা মুক্তি বেগে কনভার্ট করলাম। ঠিক আছে, তো এটা মূলত কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে, কৃত্রিম উপগ্রহ আছে না, কৃত্রিম উপগ্রহ, এই উপগ্রহের আমাদের বেগ। কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ কখন হয়? যখন বস্তুকে নিক্ষেপ করা হলো, কৃত্রিম উপগ্রহ নিক্ষেপ হলো, তাহলে এই যে কৃত্রিম উপগ্রহ এটার যে বেগের সূত্র v = √gm/r+h। ঠিক আছে, এরপর দেখো একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে অবস্থান করছে। পৃথিবীর ভর তোমাকে দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে এবং জি এর মান দেওয়া আছে। তাহলে উপগ্রহটির কক্ষীয় দ্রুতি বা v = what? তাহলে আমরা জানি দেখো যখন এইচ উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ থাকে তখন আমাদের বেগ সেটা কত, √gm/r+h। তুমি জাস্ট এখানে মানগুলো বসাই দেবে। ঠিক আছে, √ দেখো জি এর মান কত 6.673। ঠিক আছে, 6.673 গুণ হচ্ছে 10⁻⁻1। ঠিক আছে, গুণ এখানে দেখো ভরের মান তোমাকে দেওয়া আছে কত, 6 গুণন হচ্ছে 10⁻24। ঠিক আছে, তারপর দেখো এখানে তোমার আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 6.4 গুণ হচ্ছে 10⁻3। মিটারে কনভার্ট করলে আমাদের 6 আসবে, যোগ হচ্ছে 100 মিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10⁻100। তাহলে এখানে আমরা 10⁻5 লিখতে পারি, গুণ হচ্ছে 10 কিউবও লিখতে পারো। যাই হোক, তো এইভাবে এটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে তুমি কিন্তু মানটা পেয়ে যাবা। ঠিক আছে, সূত্রটা মাথায় রাখবা। যদি তোমাকে বলে যে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করো বা দ্রুতি নির্ণয় করো, তখন সূত্র কি হবে, v = √gm/r+h। এবার দেখো বিন্দু ভরের জন্য মহাকর্ষ বিভব, তো মহাকর্ষ বিভবের যে সূত্র সেটা হচ্ছে মূলত -gm হয়ে গেল। ঠিক আছে, মহাকর্ষ বিভবের সূত্র হচ্ছে -gm/r। তাহলে এটা দ্বারা কি বোঝায়, মাইনাস দ্বারা বোঝায় হচ্ছে এটার বিভবে, এটার বিভব অসীমে শূন্য হবে। কি হবে, অসীম। ঠিক আছে, অসীমে কি হবে, শূন্য হবে, অসীমে হবে শূন্য। ঠিক আছে, তো এই মান থেকে আসলে অসীম থেকে যেহেতু শূন্য, তুমি যখন ক্ষেত্রের দিকে আসবা তখন কি হয়ে যাবে, মানটা মাইনাস হয়ে থাকবে। এরপরে দেখো তোমার পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতায় কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগ কত? তাহলে বেগের সূত্রগুলো, সবগুলো সূত্র আমরা এখানে রাখছি আলাদাভাবে, এই সূত্রগুলো মাথায় রাখবা। ঠিক আছে, সূত্রগুলো ইম্পর্টেন্ট। কক্ষীয় বেগটা কত হচ্ছে, v = √gm/r+h। আবর্তনকাল বা পর্যায়কাল t = 2π√r+h³ এবং উচ্চতা g h = gmt²/4π² 1/3r। এই সূত্রগুলো আমাদের লাগবে, তিনটা সূত্রই আমাদের কিন্তু লাগবে, কোনোভাবে দিয়ে দিতে পারে। ঠিক আছে, কৃত্রিম ভোগের সূত্রগুলো ইম্পর্টেন্ট। ম্যাথ আসবে না, ম্যাথ আসলে তোমার জাস্ট এই যে বেগ নির্ণয় করতে দেবে। ঠিক আছে, বেগের সূত্রটা মনে রাখবা। এরপর দেখো তোমাকে পর্যাবৃত্ত গতিতে আমরা চলে আসলাম। তো পর্যাবৃত্ত গতিতে আমাদের সরল সন্দিত গতির কণার, সরল সন্দিত গতি কণার আমাদের যে সূত্রগুলো আছে, ঠিক আছে, ঠিক আছে, সন্দিত কণার, সন্দিত, সরল সন্দিত কণার, সরল সন্দিত কণার যে সূত্র, ব্যাবকলনীয় সূত্র, সেটা আমরা কি জানি, d²x বাই হচ্ছে dt² প্লাস ω²x = 0। দেন দেখো যখন d² এর সাথে কোনো সহগ থাকবে না তখন x এর সহগটা কি হবে, ω²। এটা একটা সূত্র। এবং 2 নম্বর যে সূত্র সেটা হচ্ছে দেখো এটার সাথে সহগ আছে একটা m হবে, ভর, d²x বাই হচ্ছে dt² প্লাস হচ্ছে k * x = 0। তাহলে যখন d² এর সাথে সহগ থাকবে তখন সেটা হবে কি, x এর সহগ কি হবে, k হবে। তাহলে মাথায় রাখবা যখন আমাদের d² এর সাথে সহগ থাকবে তখন আমাদের যে ω² এটা সমান আমরা কি লিখবো, k/m। এটা আমরা জানি। ঠিক আছে, k/m মানে কি বলতো, এই যে তুমি যে x এর সহগ আছে না, x এর সহগ, d² এর সহগকে x এর সহগ দিয়ে ভাগ করবা। ঠিক আছে, d² এর সহগকে x এর সহগ দিয়ে ভাগ করে দিবা। তাহলে দেখো এই যে k/m হয়ে গেল, যে ω² হলো k/m। তখন তোমাকে ω = বের করতে হবে k/m। আবার এখানে ওমেগা এটা সমান আমরা জানি হচ্ছে 2π ভাগ হচ্ছে t, যেখানে t এটা সমান হচ্ছে কি, পর্যায়কাল, এটা সমান হচ্ছে কি, পর্যায়কাল। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। আবার f এটা সমান কি, কম্পাঙ্ক, সেটা লেখা যায় 1/t। এটা কি বলতো, এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে কম্পাঙ্ক এবং এটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক, এটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। বুঝা গেল? তাহলে দেখো এখানে তোমাকে বলছে কৌণিক কম্পাঙ্ক বের করো, ওমেগার মানটা বের করো। তো আমি কি বললাম, যখনই d² এর সাথে সহগ থাকবে তখন তুমি কি x এর সহগকে ওটা দিয়ে ভাগ করে দিবা। দেখো এটা ω² সমান পাবো হচ্ছে 150 ভাগ হচ্ছে 6। তাহলে ω² এটা সমান সমান দেখো 25 পাইলা। তাহলে ওমেগা এটা সমান কত হবে, 5 না, তাহলে 5 রেডিয়ান/সেকেন্ড। ঠিক আছে, তো এইভাবে আমাদের প্রশ্নগুলো কিন্তু দিবে। এবার দেখো সরল সন্দিত গতি কণার সম্পন্ন একটা বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়। তাহলে আমাদের এখানে বেশ কিছু সূত্র আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখো আমাদের যে কণার যে সূত্র, সরল সন্দিত একটা কণা t সময় যে সূত্র সেটা হচ্ছে x =
এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা হতে পারে, অথবা এ সাইন এ কজ ওমেগা টি প্লাস ডেল, এই সূত্র হতে পারে। ভি এটা সমান আমরা জানি হচ্ছে এ ওমেগা, ঠিক আছে, এ ওমেগা আমরা এখানে হচ্ছে কজ ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে। আবার যদি ভি এটা সমান আমার অনেক সময় আসে আমাদের, আমরা এটাও লিখতে পারি বেগের সূত্র ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আবার ভি ম্যাক্স যখন তোমাদের সর্বোচ্চ বেগ পাবে তখন তুমি লিখবা ওমেগা ইন্টু এ, ঠিক আছে। এভাবে ত্বরণের ক্ষেত্রে এ ম্যাক্স সর্বোচ্চ ত্বরণ, এটা কি হয় মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ, ঠিক আছে। আর নর্মালি যে ত্বরণ এটা সমান আমরা কি জানি মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, ঠিক আছে। তো এইভাবে আমাদের সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এ ম্যাক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, এটার সামনে একটা কি হবে মাইনাস হওয়ার কথা, ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা, এটা ঠিক আছে, ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার, এটা সমান সমান ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, এটার সূত্র আছে। এ ম্যাক্স এটা সমান সমান হচ্ছে ওমেগা এ, মূলত এখানে একটা মাইনাস আসবে আর কি, টাইপিং ভুল, তো এটা হচ্ছে আমাদের রং, ঠিক আছে। এ ম্যাক্স ইকুয়াল টু কি হবে ওমেগা ইনটু এ, এটা ভুল, কারণ এ ম্যাক্স সমান সমান কি মাইনাস ওমেগা স্কোয়ার ইনটু এ, এটা কি সর্বোচ্চ আমাদের ত্বরণ, ঠিক আছে। তো এখান থেকে মানগুলো আমাদের মনে রাখতে হবে, সূত্র থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখো এখানে একটা প্রশ্ন বলছে সরল দোলন গতি সম্পন্ন কোনো একটা বস্তু কণার গতির সমীকরণ এক্স ইকুয়াল টু কি হবে 20 সাইন 31t মাইনাস পাই বাই 6, এটা কি টি সময় পর, ঠিক আছে, টি সময় পর সরণ, এটা মূলত এই সূত্র, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা কি জানি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল, তাহলে এখানে টি এর শকটা তো ওমেগা, টি এর শকটা কি ওমেগা, আর সাইনের শকটা কি এ, তাহলে আমরা এখানে কম্পেয়ার করে বলতে পারি যে এর মান কত, এখানে 20 দেওয়া আছে এবং ওমেগার মান কত দেওয়া আছে 31 দেওয়া আছে। তো আমরা ভি ম্যাক্স এটা সমান কি জানতাম, ভি ম্যাক্স সমান সমান জানতাম না ওমেগা ইনটু এ, ওমেগার মানটা তোমাকে দেওয়া আছে 31 আর এখানে দেওয়া আছে 20, তাহলে গুণ করে দিলে তো আলটিমেটলি অ্যান্সার পেয়ে যাবে না। তাহলে 30 দোকানে কত হয়, এখানে মোটামুটি তোমাদের অ্যান্সার চলে আসবে, তাই না, 620 চলে আসে। তো এই তো আমাদের অ্যান্সার চলে আসলো। এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো দিবা। এখানে তোমাকে সর্বোচ্চ ত্বরণও বলতে পারতো, ঠিক আছে, সর্বোচ্চ ত্বরণ এটাও তোমাকে বলতে পারতো। তাহলে সর্বোচ্চ ত্বরণ যদি বলতো তাহলে আমাদের এ ম্যাক্স এটা সমান আমি কি লিখতাম মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস 31 স্কোয়ার ইন্টু 2। এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, আমাকে বলছে সরল স্পন্দিত গতি কণার সম্পন্ন গতিপথের মধ্য অবস্থান, কি বলছে মধ্য অবস্থান। তাহলে এখানে আমাদের দেখো এইটা আমি যদি দেখো সাম্যাবস্থানে ফিরে আসি, সাম্যাবস্থানে যদি ফিরে আসি এখানে যদি চলে আসি, তাহলে এইখানে এই যে সাম্যাবস্থানে এখানে কি হচ্ছে সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা, আর এই যে এটা টোটাল কি বলতো, টোটালটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে সর্বোচ্চ বা বিস্তারে, ঠিক আছে, সর্বোচ্চ বা বিস্তারে। তাহলে দেখো এই অবস্থানে তোমার কি সাম্যাবস্থানে ভি ম্যাক্স তুমি হচ্ছে বেগটা সর্বোচ্চ পাবা, এই বিস্তারে তুমি পাবা হচ্ছে এ ম্যাক্স, এটা পাবা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, বোঝা গেল। আচ্ছা তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে কি পাওয়া যায়, মধ্য অবস্থানে যদি বলা হয় মধ্য অবস্থানে তোমার মূলত বেগটা সর্বনিম্ন হয়ে যায়, ত্বরণটাও সর্বনিম্ন হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের এখানে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন যাই, দেখো সরল দোলন গতি সম্পন্ন বস্তু কণার স্থিতিশক্তির সমীকরণ কত। তাহলে এখানে স্থিতিশক্তি ইপি, এটা মূলত দেখো ই গতি শক্তি, এখানে স্প্রিং এর শক্তি আছে হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে, হাফ কে এক্স স্কোয়ার। তুমি যখন সর্বোচ্চ গতি শক্তি বলবা ইপি ম্যাক্স, তখন তোমার এই যে এক্স ইকুয়াল কি হয়ে যাবে এ হয়ে যাবে, তখন তুমি পাচ্ছ হচ্ছে হাফ এ এ স্কোয়ার, ঠিক আছে, এটা একটা সূত্র। তারপর দেখো হাফ এ, এ সূত্র আমরা কি দেখছিলাম, এ এটা সমান কি দেখছিলাম বলতো, এটা সূত্র কি দেখছিলাম, আচ্ছা এক্স স্কোয়ারের যে সূত্রটা আছে এক্স স্কোয়ার, ঠিক আছে না, এখানে মূল্য হচ্ছে গতি সম্পন্ন বস্তুর স্থিতিশক্তির সমীকরণ তোমাকে বলছে, তাহলে আমাদের এটা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে কি যদি তোমাকে বলে সর্বোচ্চ গতিশক্তি বা মোট শক্তি কত, সেটা হচ্ছে হাফ কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের মানটা কি ছিল, এক্স স্কোয়ারের মান ছিল না এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি এরকম একটা মান ছিল, ঠিক আছে। তাহলে এটার উপর কি হবে স্কোয়ার হবে, তাহলে দেখো এখান থেকে তুমি লিখতে পারো হাফ কে, ঠিক আছে, হাফ কে, তাহলে এখান থেকে দেখো কে এ স্কোয়ার, এরকম একটা মান তুমি পাচ্ছ না, আলটিমেটলি এরকম একটা ভ্যালু তোমার কিন্তু চলে আসে, ঠিক আছে। তারপর দেখো সাইন স্কোয়ার ওমেগা টি, এই ভ্যালু এরকম একটা মান তুমি পাবা। এখানে তোমাকে বলছে সরল গতি সম্পন্ন বস্তু কণার স্থিতিশক্তির টোটালি পরিমাপটা কত, এখান থেকে মেইনলি যেটা লেখা যাবে সেটা হচ্ছে
তুমি যদি দেখো তাহলে কে এখানে আমাদের হচ্ছে আমাদের কে নাই, তাহলে কে এর মান আমরা কি দেখছিলাম ওমেগা, এর সমান দেখছিলাম হচ্ছে √a/m। তো তুমি যদি এখানে কে এর মানটা বের করতে যাও তাহলে কি হয় বলো তো, ওই পক্ষে স্কোয়ার করে দিবা, তাহলে কে এর মানটা কত আছে ওমেগা স্কোয়ার ইন্টু এম, তাহলে এখানে মানটা বসাই দাও, তাহলে দেখো আলটিমেটলি দেখো হাফ ওমেগা স্কোয়ার এম, ঠিক আছে। তারপর দেখো আলটিমেটলি কি পাচ্ছ এ স্কোয়ার, তারপর সাইন স্কোয়ার ওমেগা রে। তো এই টোটালটার মানটা সর্বোচ্চ মান কত 1 না, তো তুমি চাইলে এটা রেজাল্ট ধরতে পারো হাফ ওমেগা স্কোয়ার, ঠিক আছে। আর তোমার হচ্ছে ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার, এটা আলটিমেটলি এভাবে লিখি, তাহলে লিখি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এই টোটাল মানটা কত এক্স স্কোয়ার, ঠিক আছে। এই যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা মূলত আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কি হবে পোটেনশিয়াল এনার্জি কি হবে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। তো অনেক সময় তোমাকে যদি বলে মোট শক্তি বলে, ঠিক আছে, মোট শক্তি বা হচ্ছে সর্বোচ্চ শক্তি, মোট শক্তি বা সর্বোচ্চ শক্তি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে হাফ কে। এবার দেখো একটি সরল দোলকের দোলনকাল যদি 3 গুণ করা হয় তাহলে এর দৈর্ঘ্যটা কত গুণ করতে হবে। তাহলে আমাদের সরল দোলকের যে সূত্রটা আছে টি, এটার সমান আমরা কি জানি 2π√L হচ্ছে L/G। এখান থেকে আমাদের সরল দোলকের সূত্র হচ্ছে √L এর সমানুপাতিক, এবং এখানে আমরা জানি হচ্ছে টি এর হচ্ছে √, ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এইটা থেকে মেইনলি বেশিরভাগ জিনিসপত্র আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো কি করতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে তুমি যদি এল কে, হ্যাঁ, এল কে n গুণ করো, l কে n গুণ করলে t2 এটা সমান হয়ে যাবে হচ্ছে √n ইনটু t1, ঠিক আছে। আবার সেম ভাবে তুমি যদি t কে n গুণ করো, তাহলে আমাদের L2 এটা সমান কত হয়ে যাবে n স্কয়ার ইনটু L1। তার মানে তুমি যখন L বের করবে তখন তোমাকে স্কয়ার করতে হবে, আর তুমি যখন শুধুমাত্র t বের করবা, পর্যায়কাল বের করবা, তখন তোমাকে কি করতে হবে রুট করতে হবে। দেখো এখানে কি বলছে, তার দৈর্ঘ্য কত গুণ করতে হবে। তাহলে এখানে কি বলছে দোলনকাল 3 গুণ, দোলনকাল কি বলছে, দোলনকাল হচ্ছে 3 গুণ করতে হবে, তাহলে 3 গুণ করতে হবে, প্লেনের মানটা কত এখানে 3, ঠিক আছে। তাহলে আমাদের আগেই বললাম যে দৈর্ঘ্য যদি বলে তাহলে স্কয়ার করব, দৈর্ঘ্য বললে কি হবে স্কয়ার করব, ঠিক আছে। তাহলে L2 এটা সমান আমরা আজকে দেখলাম n স্কয়ার L1 আগের তুলনায় n স্কয়ার গুণ হবে, তাহলে দেখো 3 এর উপর স্কয়ার ইনটু L1, তার মানে কত হবে 9 গুণ হবে, আগের তুলনায় কি হবে, আগের তুলনায় 9 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বললে স্কয়ার করবা, আর যদি দোলনকাল বলে সেক্ষেত্রে রুট করে দিবা। এবার দেখো পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে, তাহলে সরল দোলকের আবার দৈর্ঘ্য বলছে, তাহলে এটাকে কি স্কয়ার করবো না, 2 স্কয়ার 2 এর উপর স্কয়ার মানে কি 4, এই যে 4 গুণ হবে উত্তর। এরপর দেখো তোমাকে বলছে সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত। পৃথিবীর কেন্দ্রে যদি আমি বলি তাহলে জি এর মানটা কত 0 না, তাহলে এখানে আমরা L প্রপোর্শন টু 1/√G দেখলাম, তাহলে এখানে জি এর মানটা নিচে ছিল, তাহলে 0 বসালে কি অসীম হয়ে যাবে না, মানটা অসীম হয়ে যাবে, ঠিক আছে। দেখো কত জায়গাতে আসছে, রাবিতে আসছে, ইগরিতে আসছে, ডাবিতে আসছে, ছবিতে আসছে। তো এই টাইপের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে দোলককে কেন্দ্রে যদি নিয়ে যাও পৃথিবীর কেন্দ্রে তাহলে কি মান হবে কত অসীম হবে, মানটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ মাথায় রাখবা। এবার দেখো একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য তোমাকে দেওয়া আছে 100 সেন্টিমিটার, দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড। এবার বলছে কার্যকরী দৈর্ঘ্য তোমাকে 64 সেন্টিমিটার হলে দোলনকালটা কত হবে। কার্যকরী দৈর্ঘ্য আমি কি কমাই ফেললাম না, তো দোলনকালটাও চেঞ্জ হবে, তাহলে আমাদের দোলনকাল এবং কার্যকরীর মধ্যে সম্পর্ক কি ছিল √L। তাহলে দেখো এখান থেকে আমি কিন্তু বসাতে পারি t1 ভাগ হচ্ছে t2, এটার সময় আমি কি লিখতে পারি √L2 ভাগ হচ্ছে L1। তোমাকে বের করতে বলছে কি দোলনকাল কত হবে, দোলনকাল কত, ঠিক আছে, দোলনকাল কত, তাহলে t2 এর মানটা বের করতে হবে। তাহলে দেখো t2 এটার সময় আমি লিখতে পারি √L2 ভাগ হচ্ছে L1 ইনটু হচ্ছে t1, তাই না, এটা আমি লিখতে পারি। তো এখান থেকে আমাদের জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা। T2 দেখো L2 কত, পরবর্তী যে কার্যকরী দৈর্ঘ্য সেটা কত 64 না, এটা হচ্ছে 64, L1 কত হয়েছে 100, এর সাথে কি হবে T1। তাহলে এখান থেকে দেখো 64 কে রুট করলে কত হয় 8 হয়, আর 100 কে রুট করলে কত হয় এখানে 10 হয়, তাই না। তাহলে এখানে আছে 8 ভাগ হচ্ছে 10 গুণ T1 এর মান কত, দেখো তো এটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এত, দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এখানে 2 সেকেন্ড হইলো। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 16 কে 10 দিয়ে ভাগ করলে হয় 1.6 সেকেন্ড, 1.6 সেকেন্ড হবে আমাদের পরবর্তী যে সরল দোলক তার দোলনকাল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে দিতে পারে। তোমাকে প্রথমবার তোমাকে L1 দেওয়া আছে, তারপর T1 দেওয়া আছে, তারপর তোমাকে বললো দোলনকাল তুমি এটা করো, L2 তে কনভার্ট করো, তাহলে তোমাকে হচ্ছে T2 এর মানটা কত হবে। এই ধরনের প্রশ্নগুলো আমরা ইজিলি সলভ করবো, ঠিক আছে। এরপর দেখো আমাদের বলছে কি পৃথিবীর পৃষ্ঠের একটি সেকেন্ড দোলককে পৃথিবীর চারদিকে পরিভ্রমণরত একটি মহাকাশযানে নেওয়া হলো, এর পর্যায়কাল কত, ঠিক আছে। তোমাকে কি বলছে মহাকাশে, তো মহাকাশে যদি যাও মহাকাশের ক্ষেত্রেও কি আমাদের জি এর মানটা 0, জিরো হয়ে গেলে এটা কি হয়ে যাবে অসীম হয়ে যাবে। এরপরে দেখো একটি সরল দোলকের দোলনকাল হচ্ছে টি দেওয়া আছে,
দোলকটির দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত দোলনকাল কত হবে? দোলনকাল বলছে, দোলনকাল কি এল না? তাহলে এল বের করতে হলে সরি দোলনকালকে টি বের করতে হবে। টি বের করতে হলে আমরা কি করতে হবে? রুট ওভার এন করতে হয়। তাহলে সরল দোলকের দোলনকাল কি করলাম? দ্বিগুণ করলাম। তাহলে দ্বিগুণ করলে কি দোলনকাল কি হবে? √2 গুণ হবে। কি হবে? √2 গুণ হবে। বি নাম্বারটা হবে আমাদের, ঠিক আছে, বি নাম্বারটা হবে আমাদের। এরপরে দেখো বলছে পৃথিবী পৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? তো পৃথিবী পৃষ্ঠে সেকেন্ড দোলক মানে কি? যে এটার পর্যায়কাল কত বলতো? পর্যায়কাল হচ্ছে 2, ঠিক আছে, পর্যায়কাল কত হবে? 2 সেকেন্ড। তাহলে এটা কার্যকরী দৈর্ঘ্যটা হবে 0.994 মিটার। এটা মূলত মুখস্থ রাখতে হবে। পৃথিবীর পৃষ্ঠে তোমার কার্যকরী দৈর্ঘ্য কত হবে? 0.994। এরপর আমরা যদি যাই, দেখো একটি বস্তুর পয়সনের অনুপাত, আমাদের মূলত পদার্থের গাঠনিক ধর্ম, এটা থেকে আমরা চলে আসলাম। পদার্থের গাঠনিক ধর্মে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করবো, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন তোমার আসে মূলত, ঠিক আছে, পদার্থের গাঠনিক ধর্ম থেকে। দেখো প্রথম যে প্রশ্নটা, আমাদের পয়সনের যে অনুপাত, এখান থেকে প্রত্যেক বছর বা 1 বছর অন্তর অন্তর হলেও প্রশ্ন আসে, ঠিক আছে, প্রশ্ন আসতে দেখা গেছে এখান থেকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা মাথায় রাখবা। আমাদের যে পয়সনের অনুপাতটা সেটা কি হয় জানো? সর্বনিম্ন, তোমাকে অনেক সময় বলতে পারে যে সর্বনিম্ন মান কত, ঠিক আছে, সর্বনিম্ন মান তোমাকে যদি বলে সেক্ষেত্রে কি হবে? -1 থেকে এবং প্লাস হবে, এটা হচ্ছে সর্বোচ্চ মান, ঠিক আছে। অনেক সময় তোমাকে বলবে সর্বোচ্চ মান কত, এটা হবে কি +1/2, এবং সর্বনিম্ন যদি বলে সেক্ষেত্রে -1/2। সীমাটা কি হবে? -1 থেকে +1/2 পর্যন্ত। অনেক সময় তোমাকে 0.5ও তোমাকে বলতে, ঠিক আছে, মাথায় রাখবা। এরপরে দেখো কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? আমাদের যে পানির ফোঁটা যে গোলাকৃতি হওয়ার যে শর্ত ছিল সেটা কি হয় বলতো? পৃষ্ঠটান। তাহলে আমাদের যে পৃষ্ঠটান, এই পৃষ্ঠটানের জন্য কি হয়? পানির ফোঁটা গোলাকৃতি হয়, এবং এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রশ্নটা কি হয়? গুরুত্বপূর্ণ পৃষ্ঠটানের জন্য, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি, দেখো বলছে একটি তারের ব্যাসার্ধ বৃদ্ধি করা হলো, তারটির উপাদানের ইয়ং এর গুণাঙ্ক কত? তাহলে আমাদের যে ইয়ং এর গুণাঙ্ক তারের ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সম্পর্কটা কি হয় বলতো? ইয়ং এর গুণাঙ্কের মান এর উপাদানের উপর ডিপেন্ড করে। কি করবে? এর উপাদানের উপরে ডিপেন্ড করবে। কি করবে? ইয়ং এর গুণাঙ্ক উপাদান। যেমন আমি যদি বলি লোহার ক্ষেত্রে আলাদা হবে, তামার ক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে। ইয়ং এর গুণাঙ্ক যত তুমি তামার তারের ব্যাসার্ধ বা দৈর্ঘ্য যতটুকুই বৃদ্ধি বা কমাও না কেন, ইয়ং এর মানটা আনচেঞ্জ থাকবে, ঠিক আছে। তাহলে উপাদান যখন চেঞ্জ করবা, মনে করো তোমার একটা লোহার তারের ইয়ং এর গুণাঙ্ক এত হলে তামার তারের কত, সেই ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্কটা চেঞ্জ হচ্ছে। বাট একটা নির্দিষ্ট যদি তার হয় বা নির্দিষ্ট যদি একটা মাধ্যম থাকে, ওইটার ইয়ং এর গুণাঙ্ক সেম, তাহলে এটা কি হবে? অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, মানটা কি থাকবে? ফিক্সড, মানটা থাকবে ফিক্সড, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য, তাহলে এখানে কি বলবো? দৈর্ঘ্য বা হচ্ছে দৈর্ঘ্য ব্যাসার্ধের উপরে ডিপেন্ড করবে না, ঠিক আছে, ডিপেন্ড না। পরবর্তীতে আসে একই পদার্থের বিভিন্ন অণু, একই পদার্থ সেম না, একই পদার্থ বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক বল কত? তাহলে পদার্থগুলা কি একই না? তাহলে একই মানে কি? একই মানে না, প্রজাতি বা জাতি আমরা বলি না, তাহলে দিয়ে মনে রাখবো। তাহলে একই পদার্থ বললে কি তাহলে মানে কি? এখান থেকে আমরা, আচ্ছা এখানে তোমার টাইপিং ভুল হয়ে গেছে গো, টাইপিং ভুল। এটা তোমার হচ্ছে সংশক্তি বল। কি হবে? শক্তি বল, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে? মানে কি একই পদার্থ, তাহলে এটা কি হবে? সংশক্তি। আর যদি ভিন্ন বলে, দুইটা ভিন্ন বস্তু, এটা কি বলতো? ভিন্ন বস্তু। দুইটা ভিন্ন বস্তু হলে কি হবে? আসঞ্জন। দুইটা ভিন্ন বস্তু কি হবে? আসঞ্জন, ঠিক আছে। আর যদি একই হয় তাহলে কি প্রজাতি বলি না আমরা? তাহলে কি আমরা দিয়ে মনে রাখবো। এটা কি বলতো? এটা হচ্ছে সংশক্তি বল। বল। পরবর্তী প্রশ্ন চলে যায়। দেখো এখানে আমাদের বলছে একটা ম্যাথমেটিক্যাল পার্ট দিছে, তোমাকে বলছে ইয়ং এর গুণাঙ্ক বের করো। ইয়ং এর গুণাঙ্ক নরমালি আমরা সূত্র কি জানি? পীড়ন বাই বিকৃতি, তাই না? পীড়ন ভাগ হচ্ছে বিকৃতি। তাহলে আমাদের পীড়নের সূত্র হচ্ছে F/A এবং বিকৃতির সূত্র হচ্ছে L/L, ঠিক আছে।
তাহলে দেখো একটা বস্তুর দৈর্ঘ্য বিকৃতি তোমাকে দেওয়া আছে, নিচের মানটা দেওয়া আছে, এবং দৈর্ঘ্য পীড়ন তোমাকে দেওয়া আছে, উপরের মানটা দেওয়া আছে। তাহলে বস্তুর ইয়ং এর গুণাঙ্ক জাস্ট মানটা বসে দিবা। পীড়নের মান কত দেওয়া আছে তোমাকে 30 গুণ হচ্ছে 10⁻6, আর বিকৃতির মান কত আছে 15 গুণ হচ্ছে -5। এটা দিয়ে কাটলে 2 থাকে, -5 পুরো গেলে কি যোগ হয়ে যাবে না? তাহলে 2 গুণন হচ্ছে 10⁻11, ঠিক আছে? তাহলে এইটার যে একক, ইয়ং এর গুণাঙ্কর যে একক, ঠিক আছে, একক, এটা মূলত কার একক বলতো? এই যে পীড়নের একক, ঠিক আছে? এককটা কি হবে? এম, আমাদের যে প্রেসার দেখো, নিউটন আর হচ্ছে মিটার স্কয়ার, এখানে আমাদের যে প্রেসার, এই প্রেসার বা পীড়ন, এটারই মূলত একক যেটা, সেটাই মূলত ইয়ং এর, ঠিক আছে? তাহলে এটা কি হবে বলতো? এনএম। তাহলে আমরা যদি মাত্রার কথা বলি, দেখো তো এখানে কি হচ্ছে, মাত্রা কি হচ্ছে? এম এল ইনভার্স 2, তার সাথে কি বলতো? এল ইনভার্স 2 না? তাহলে এখানে আমরা বলতে পারি কি বলতো? এম এল ইনভার্স 1 ইনভার্স 2, এটা কিন্তু মাত্রা, এটা কিন্তু ইয়ং এর মাত্রা। তো মাত্রা থেকে কিন্তু প্রশ্ন দিবে, ঠিক আছে? মাত্রা থেকেও প্রশ্ন দিবে, আর একক থেকেও প্রশ্ন আসে, ইয়ং এর একক এবং মাত্রা। অ্যান্সারটা কত হচ্ছে? 2 গুণ 10⁻11 নিউটন পার মিটার। এবার দেখো পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রায় আমাদের যে পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি, ঠিক আছে? পৃষ্ঠটানটাকে আমরা কি ই দিয়ে প্রকাশ করতেছি, আর পৃষ্ঠ শক্তিটা হচ্ছে ই, এবং এই দুইটা সমান হয়ে যাবে কখন? পরম শূন্য তাপমাত্রা যখন টি এর মানটা কত বলতো? 0 কেলভিন হয়ে যাবে, তখন ই ইকুয়াল আমরা কি বলতে পারি? টি বলতে পারি, ঠিক আছে? এবার দেখো তাপমাত্রা বাড়লে, সরি, পরবর্তী প্রশ্ন দেখো, তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কি হবে? তো তাপমাত্রার সাথে আমাদের যে পৃষ্ঠটানের সম্পর্ক, তাপমাত্রার সাথে পৃষ্ঠটানের সম্পর্ক যদি আমরা বলি যে টি, এটা সমান মনে করো তাপমাত্রার সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক। কি বলতো? ব্যস্তানুপাতিক। তাহলে তাপমাত্রা যত বাড়বে তোমার এখানে পৃষ্ঠটানটা কি হবে? তত কমতে থাকবে, তত কি হবে? তত কমতে থাকবে, ঠিক আছে? এবার দেখো সান্দ্রতা। তো সান্দ্রতা দুইটা হতে পারে, একটা তোমার হচ্ছে গ্যাসের সান্দ্রতা এবং একটা হচ্ছে তরলের সান্দ্রতা, ঠিক আছে? তাহলে গ্যাসের সান্দ্রতার ক্ষেত্রে আমরা দেখব কি? বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে? দেখো আমাদের যদি গ্যাসের সান্দ্রতা বলে, গ্যাসের ক্ষেত্রে আমাদের যে সান্দ্রতা গুণাঙ্ক ইটা, এটা হবে তোমার বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে? বর্গমূলের সমানুপাতিক মানে কি? যদি বাড়াও তাহলে বাড়বে, ঠিক আছে? তাহলে এটা কি? বর্গমূলের সমানুপাতিক। এবং তোমাকে যদি তরলের কথা বলে, ঠিক আছে, তরলের ক্ষেত্রে এটার সমান কি হবে? 1/√। তার মানে কি? ব্যস্তানুপাতিক হারে বাড়বে, ঠিক আছে? তুমি যদি তরলের ক্ষেত্রে, তাহলে আমরা যদি তরলের ক্ষেত্রে বলি তাপমাত্রার প্রভাবটা কি হবে? তাপমাত্রার ক্ষেত্রে ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর গ্যাসের ক্ষেত্রে বললে বর্গমূলের সমানুপাতিক। যে কোনো একটা মনে রাখবা, তাহলে দুইটা মনে রাখবা একে অপরের বিপরীত। গ্যাস এবং তরল দুইটা কি হবে? একে অপরের বিপরীত, ঠিক আছে? এরপর দেখো যেসব তরল কাচকে ভেজায় না, তাহলে যেসব তরল কাচকে ভেজাবে না, ভেজায় না, তাহলে না ভেজালে কি হবে? না ভেজালে হবে স্থূলকণ। না ভেজালে কি হবে? না ভেজালে হবে স্থূলকণ, ঠিক আছে? না ভেজালে স্থূলকণ হবে। তাহলে স্থূলকণ যদি হয় তাহলে এটা কি? অবশ্যই 90 ডিগ্রি থেকে বড়। আর যদি ভেজায়, যদি ভেজায়, যদি ভেজায়, তাহলে ভেজালে কি হবে? সূক্ষ্মকণ হবে। ভেজালে কি হবে? স্পর্শকণ কি হবে? সূক্ষ্মকণ হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের পারদ এবং পানি বলতে পারো, পারদ এবং পানি, ঠিক আছে? পারদ ও গ্লাসের কথা বলতে পারো, ঠিক আছে? যেমন পারদ ও কাঁচ, পারদ ও কাঁচ কি করে বলতো? ভিজাবে না, এর ক্ষেত্রে কি পারো? এর ক্ষেত্রে স্পর্শকণ কি হবে? 90 ডিগ্রি থেকে বেশি হবে। এবার দেখো কোন তরলের স্পর্শকণ 90 ডিগ্রি থেকে ছোট? কোন তরলের স্পর্শকণ 90 ডিগ্রি থেকে কম হলে ওই তরলের তল কিরূপ হবে? তাহলে আমাদের অবতল, এই দেখো একটা হবে কি? এই যে এরকম, এরকম, ঠিক আছে? ভেজাচ্ছে, তাহলে এটা কি বলতো? অবতল না? এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে অবতল। দেখো এই যে কোনটা কি হচ্ছে? থিটা, সূক্ষ্মকোণ হচ্ছে না? এরপর যদি আমি এরকম দেখি, এই যে এরকম, দেখো কোনটা এভাবে কি হচ্ছে? বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, ঠিক আছে? এই ক্ষেত্রে উত্তল, উত্তল, তাহলে উত্তল কখন হবে? যখন থিটার মানটা তোমার হচ্ছে 90 ডিগ্রি থেকে, থিটার মানটা কি হচ্ছে? 90 ডিগ্রি থেকে বড় হবে। আর অবতল কখন হবে? যখন থিটার মানটা কি হয়? 90 ডিগ্রি থেকে ছোট। যখন থিটার মানটা স্পর্শকোণ যখন 90 ডিগ্রি থেকে কম হয়, তখন তলের কিরূপ হবে? অবতল একটা এরকম পাবো, অবতল, অবতল, ঠিক আছে? অবতল এরকম একটা পাবা। আর যদি তোমার 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, 90 ডিগ্রি থেকে মনে করো বেশি হয়ে যাচ্ছে থিটার মানটা, তখন তুমি কি পাবা? উত্তল এরকম পাবা, ঠিক আছে? তাহলে উত্তল কখন হবে? 90 এর বেশি, বেশি হলে।
পরবর্তী প্রশ্ন দেখো, কোন তরলের স্পর্শকোণ, কোন তরলের স্পর্শকোণ 90 ডিগ্রি থেকে কম হলে ওই তরলের তল কিরূপ হচ্ছে। দুইটা প্রশ্ন একই দিনে আর কি উঠানো হয়ে গেছে একইভাবে। এখান থেকে পানির পৃষ্ঠটানের মানটা কত, এটা কিন্তু মুখস্থ মান, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ডিরেক্ট পরীক্ষায় চলে আসে। তো পানির ক্ষেত্রে আমাদের মানটা হবে কত, 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কত, ডি নাম্বারটা আছে, তো ডি নাম্বারটা মনে রাখবা, মুখস্থ রাখবা, ঠিক আছে, এটা মুখস্থ রাখবা। এবার দেখো সাবানের বুদবুদ ও হচ্ছে চাপ, সাবানের বুদবুদ ও চাপ এদের মধ্যে সম্পর্ক কি? সাবানের বুদবুদের চাপ যদি পি হয় এবং পৃষ্ঠটান যদি টি হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এদের মধ্যে যে সম্পর্ক সেটা হবে তোমার হচ্ছে, যদি তোমাকে বলে পানির ক্ষেত্রে, ঠিক আছে, পানির ক্ষেত্রে কি দুই দুই পাশে হবে, এবং যদি বুদবুদের ক্ষেত্রে বলে দেখো চার পাশে হয়ে যায় না, পরিধি বরাবর টোটালি একটা আয়তন বরাবর হচ্ছে। তাহলে যদি শুধুমাত্র পানির কথা বলতো, ঠিক আছে, পানিতে যদি বলতো, তাহলে পানির ক্ষেত্রে আমরা বলতে পারতাম যে চাপ পি এটার সমান আমি বলতে পারতাম হচ্ছে 2t ভাগ হচ্ছে আর। কিন্তু যখন বুদবুদের কথা বলে, ঠিক আছে, যখন তুমি বুদবুদের কথা বলবা, তো বুদবুদের ক্ষেত্রে আমরা পি এটা সমান লিখবো হচ্ছে 4t ডিভাইড বাই r। তাহলে 4t ডিভাইড বাই আর কোন অপশন আছে, দেখো এ নাম্বার অপশন, তো এটা আমাদের ডিরেক্ট মুখস্থ মান রেখে দেব। এবার দেখো পৃষ্ঠটানের মাত্রা কত, পৃষ্ঠটানের যে মাত্রা এটা আমাদের লাগবে। তো পৃষ্ঠটানের মাত্রা আমরা জানি হচ্ছে, দেখো পৃষ্ঠটান মূলত কি বলতো, পৃষ্ঠটান এটা হচ্ছে টি, এটা সমান আমরা দেখি যে F/L, ঠিক আছে, F/L এটা আমরা দেখি, ঠিক আছে, F/L। তো যখন একটা সুচ তোমাকে পানিতে ফালাবা, সুচ যদি পানিতে ফালাবো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে পৃষ্ঠটান হচ্ছে T = 2F/L হয়ে যায় আলটিমেটলি, দুই পাশ থেকে বল দিতেছে। তো মাত্রা যদি বলি বা একক বলি, এফ এর মাত্রা কি, নিউটন না, নিচে কি এম, তার মানে এককটা কি হচ্ছে নিউটন পার মিটার, আর একক হচ্ছে কত, একক হচ্ছে নিউটন পার মিটার। আমি যদি মাত্রার কথা বলি, মাত্রা এটা সমান কত, কত এন এম এল টি ইনভার্স হয়, তাহলে এল কাটা যাবে কিনা, তাহলে তুমি পাবা জাস্ট হচ্ছে mt⁻²। এটাই কিন্তু আমাদের উত্তর, mt⁻1 সি নাম্বার আছে, তো ঠিক আছে। তো পৃষ্ঠটানের মাত্রা একক দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে দেখো সান্দ্রতা গুণাঙ্কের একক কোনটা, সান্দ্রতা গুণাঙ্কের যদি আমরা বলি, সান্দ্রতা গুণাঙ্কের এককটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সান্দ্রতা গুণাঙ্কের যে সূত্রটা অনেক সময় তোমার চলে আসে পরীক্ষায়, ঠিক আছে। তো মাত্রাটা মনে রাখবা, যে পয়েজ, এককটা কি, একক হচ্ছে পয়েজও বলা হয়, বলা হয় পয়েজ। এই পয়েজ মানে হচ্ছে এই যে আমাদের হচ্ছে নিউটন নিউটন সেকেন্ড পার হচ্ছে মিটার স্কয়ার, ঠিক আছে। এটা মূলত আমাদের কি একক, এটা হচ্ছে আমাদের কি বলতো একক, ঠিক আছে। আর আমাদের যদি মাত্রার কথা বলে, তো মাত্রার এক হবে হচ্ছে তোমার ml⁻1 t⁻1, তো এটা একটু মনে রাখবা, ঠিক আছে। একক এবং মাত্রা দুইটা মনে রাখবা। সান্দ্রতা গুণাঙ্কের একক মাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ, তা ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো চলে আসতে পারে ছবিতে না আসলে দেখবা যে কোনো আগামী যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে কিন্তু চলে আসতে পারে সান্দ্রতা গুণাঙ্কের একক এবং মাত্রা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, দেখে রাখবা। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হলো বি নাম্বারটা, আর মাত্রাটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো পরবর্তীতে আমাদের যদি পি পীড়ন এবং ওয়াই কোন তারের ইয়ং গুণাঙ্ক হয়, তাহলে তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তিটা কত। তো আমাদের যে সঞ্চিত শক্তি যে সূত্র, সেখান থেকে আমরা লিখে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে মূলত তোমার হচ্ছে W সমান তোমার আসে হচ্ছে হাফ ইন্টু ইয়ং গুণাঙ্ক এখান থেকে তুমি ডিরেক্ট লিখতে পারো হচ্ছে p² ভাগ হচ্ছে 2, ঠিক আছে। এটা মূলত আমাদের সঞ্চিত শক্তি, ঠিক আছে, সঞ্চিত শক্তি এবং আমাদের যে হচ্ছে পীড়ন এবং ইয়ং এর গুণাঙ্কের যে সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করি, ওমেগা সমান হাফ p²/2y। এখানে বি নাম্বার অপশনটা আমাদের রাইট আনসার, ঠিক আছে। সূত্রটা মনে রাখবা, তো সঞ্চিত শক্তির সূত্রটা কিন্তু আমাদের লাগে। এবার দেখো আমাদের বলছে 21.5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ তৈরি করতে কি পরিমাণ কাজ করতে হবে যখন ওই তরলের পৃষ্ঠটান তিন দেওয়া আছে। তাহলে আমাদের পৃষ্ঠটান এবং কাজের মধ্যে সম্পর্ক সেটা আমরা জানি হচ্ছে টি, এটা সমান হচ্ছে ডাব্লিউ ভাগ হচ্ছে এ, ঠিক আছে, ডাব্লিউ ভাগ এ। অথবা তুমি এখান থেকে কাজের জন্য পাবা কি ডাব্লিউ = এটি ক্ষেত্রফল, আর টি হচ্ছে পৃষ্ঠটান, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের বের করতে বলছে কি বুদবুদের কি পরিমাণ কাজ করতে হবে, তাহলে ডাব্লিউ এর মানটা বের করতে বলছে, অতএব ডাব্লিউ এটা সমান কি হবে a × t। তাহলে ক্ষেত্রফল এখানে তোমাকে ব্যাসার্ধ বলছে, বুদবুদের ক্ষেত্রে ব্যাসার্ধ কি দেওয়া আছে আর, তাহলে ক্ষেত্রফল কি হবে 4πr², তাই না। তাহলে এখান থেকে আমরা মূলত ক্ষেত্রফলটা বের করব। চলো আমাদের টি দেওয়া আছে, টি কত দেওয়া আছে, টি দেওয়া আছে 3 × 10⁻² ইনটু এরিয়ার জন্য আমরা কি পাবো 4πr², আর স্কয়ার ব্যাসার্ধ কত 21.5 সেন্টিমিটারে আছে, তাই না।
এখানে তোমার হচ্ছে প্রশ্নটা 21 নাম্বার, মূলত 5 সেন্টিমিটার এটা হবে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার যদি হয় তাহলে এটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। তাহলে তুমি যদি মিটারে কনভার্ট করো তাহলে কি পাবো বলতো, 5 × 10⁻²। এটার পর স্কয়ার। এটা যদি তুমি এভাবে ক্যালকুলেশন করে দাও তাহলে মানটা পেয়ে যাবে হচ্ছে 1.89 গুণ হচ্ছে 10⁻3। ঠিক আছে? তো এইভাবে আমাদের প্রশ্নগুলো কিন্তু আসবে। তোমাকে আর ব্যাসার্ধের বুদবুদ তৈরি করতে কি পরিমাণ কাজ করতে হবে যদি বলে, তাহলে পৃষ্ঠটান T = W/A আমরা লিখতে পারি, সেখান থেকে W = AT। ঠিক আছে? তাহলে অ্যানসারটা কত হচ্ছে 89 10⁻³ জুল, ডি নাম্বার। এরপর দেখো তোমাকে বলছে 10⁸ নিউটন পার মিটার পীড়নের প্রয়োগে 1 মিটার দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য 1 মিটার দীর্ঘ, ঠিক আছে, 1 মিটার দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য 10⁻³ মিটার বৃদ্ধি পেল। এতটুকু বৃদ্ধি পাইছে, তারটির ইয়ং এর গুণাঙ্ক কত? তো তোমাকে কিন্তু পীড়ন দেওয়া আছে, ঠিক আছে, পীড়ন দেওয়া আছে, ছোট হাতের এল দেওয়া আছে। তাহলে পীড়ন আমরা হচ্ছে পীড়ন দেওয়া আছে F/A। তাহলে দেখো আমাদের এখান থেকে কিন্তু আমরা y এর মানটা বের করব। y এর মানটা কি আমরা জানি বলতো, পীড়ন। এখানে আমরা ডিরেক্ট দেখো F/A, এটা আমরা নিচে লিখতে পারি কি বলতো, L ভাগ হচ্ছে L। তাহলে এখান থেকে দেখো F/A, এটা তুমি লিখতে পারো হচ্ছে L/L। তাহলে পীড়নের মান তো তোমাকে দেওয়া আছে, পীড়ন কত 10⁸ না, 10⁸ গুণ L ভাগ ছোটদের L কতটুকু বৃদ্ধি পাইছে 10⁻³ না, তাহলে 10⁻³ তুমি এখানে পাচ্ছ। আচ্ছা, Lটা উপরে চলে যাবে, এখানে Lটা উপরে চলে যাবে। তাহলে দেখো L হচ্ছে বড় হাতের L ডিভাইড বাই ছোট হাতের L। বড় হাতের L কত 1 মিটার দৈর্ঘ্য না, তাহলে 1 মিটার। Lটা কতটুকু বৃদ্ধি পাইছে 10⁻³ পরিমাণ বৃদ্ধি পাইছে, তাহলে 10⁻³। এটা যদি উপরে চলে যায় তাহলে দেখো কি চলে আসে 10⁻11 না, 11 নিউটন পার মিটার ইনভার্স 1। এটাই মূলত আমাদের কি y এর মানটা। ঠিক আছে? তাহলে আমাদের অ্যানসার কত, ডি নাম্বারটা। তো এইভাবে আমাদের কিন্তু প্রশ্নগুলো দিয়ে দিতে পারে। ঠিক আছে? এবার দেখো ইয়ং এর গুণাঙ্কের মাত্রা। তো মাত্রা আমরা বলছিলাম কি, এখানে পীড়নের যে মাত্রা, এই পীড়নের মাত্রাটাই মূলত এখানে কি বলতো আমাদের ইয়ং এর গুণাঙ্কের মাত্রা। সেটা কত, mL−1 T, L−1 T ইনভার্স। এরপর দেখো আদর্শ গ্যাসের সমীকরণে আমরা চলে আসবো। তো আমাদের আদর্শ গ্যাসের সমীকরণগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে মূলত আদর্শ গ্যাসের সমীকরণ PV/kT, এটা কোন রাশি তোমাকে নির্দেশ করে? ঠিক আছে? তো আমাদের যে আদর্শ গ্যাসের সূত্র সেটা সম্বন্ধে আমরা জানি, PV = হচ্ছে nRT। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমি যদি লিখি তাহলে PV এটা সমান, দেখো PV/RT, PV/RT এটা সমান কি লেখা যায়, n লেখা যায় না? তো নরমালি এক অণুর জন্য, ঠিক আছে, এক অণুর জন্য আমরা কি বসাই, আর এর জায়গায় কি বসাই, আর এর জায়গায় কে বসাই, বোল্টজম্যান ধ্রুবক বসাই। তখন কি হয়, PV/হচ্ছে KT। এটা মানেও কি, এটা মানে হচ্ছে n, এটা মানেও কি n বোঝায়, এটা মানেও কি বোঝায়, n বোঝায়। তাহলে nটা কি, n হচ্ছে মোল সংখ্যা না, n হচ্ছে কি গ্যাসের মোল সংখ্যা। তাহলে এখানে অ্যানসারটা কি হবে, মোল। ঠিক আছে? তাহলে PV বাই, তো এটা গেল। এরপরে দেখো তোমাকে বলছে কোন একটা আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 কেলভিন থেকে 480 কেলভিনে উন্নীত করা হলো। তাহলে যদি 120 কেলভিনে মূল গড় বর্গবেগ যদি ভি হয় তাহলে 480 তে কত হবে? তাহলে দেখো প্রথমে যে তাপমাত্রা ছিল T1, এটা কত হলো, এটা ছিল হচ্ছে 120 কেলভিন। T2 এটা সমান কত হলো, এটা সমান হচ্ছে 480 কেলভিন। ঠিক আছে? তাহলে কতটুকু বাড়ছে, দেখো তো কতটুকু বাড়ছে। আমি যদি T2/T1 বলি, T2/T1 এটা সমান কত হচ্ছে, 4 হচ্ছে না, দেখো 4 × 48 না, তাহলে 4 গুণ বাড়ে। তো আমাদের CRMS বেগ এটা সমান আমরা জানি √, ঠিক আছে? এই যে আমাদের যে সূত্রটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের হচ্ছে CRMS বেগের সাথে আমাদের যে তাপমাত্রা যে সম্পর্ক সেটা আমাদের বের করতে হবে। তাহলে তাপমাত্রা যে সম্পর্ক সেটা আমরা সূত্র কি জানি, 3RT/m, 3RT ভাগ হচ্ছে m। তাহলে এখান থেকে দেখো আমি দুইটা সূত্র পাচ্ছি, CRMS proportional to √T এবং CRMS proportional to 1/√m। এই দুইটা সূত্র আমাদের লাগবে। ঠিক আছে? আমাদের যেহেতু তাপমাত্রার সাথে সম্পর্ক বলতেছি, তাহলে এখন দেখো T কে তুমি যদি T কে n গুণ করো, T কে যদি n গুণ করো, n গুণ করলে আমাদের C2 CRMS কত হবে, √n গুণ হবে। ঠিক আছে? আবার তুমি যদি C কে, ঠিক আছে, C কে যদি n গুণ করো, C কে যদি n গুণ করো তাহলে তোমার যে তাপমাত্রা T2 এটা সমান কি হবে, n² গুণ। বোঝা গেল, n² গুণ। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? বা তুমি এখান থেকে লিখতে পারো, যে এভাবে লিখতে পারো, C1 ভাগ C2 এর সমান কি √T1 ভাগ T2। এখান থেকেও তুমি মানগুলো বসায় করতে পারো। বাট শর্টকাটে এটা মনে রাখলে হবে, T কে n গুণ করলে C2 কত হবে, √n গুণ।
আর সি কে যদি n গুণ করো তাহলে টি টু কত হবে n স্কয়ার গুণ। তাহলে দেখো আমাদের টি কে আমি কি 4 গুণ করছি না, তাহলে আমার বের করতে হবে কি সিআরএমএস কত হবে, তাহলে সি যখন বের করবো তখন কি রুট করব, সি বের করতে হলে রুট করব, তাহলে কয় গুণ করলাম 4 গুণ করলাম, 4 গুণকে 2 দিয়ে রুট করলে কি হবে 2 হয়ে যাবে না, এই যে 2v হবে আমাদের 2v হয়ে যাবে উত্তর। তাহলে সি বললে রুট করে দেব, ঠিক আছে, √4। এরপরে দেখো একটি গ্যাসের অণুর গতি শক্তি গ্যাসের পরম তাপমাত্রা কি, পরম তাপমাত্রা হচ্ছে সমানুপাতিক, তুমি গ্যাসের মধ্যে যত শক্তি দিবা, ঠিক আছে, গ্যাসের যত তাপমাত্রা বাড়াবা তত কি, তাহলে আমাদের শক্তি নরমালি ই এটা সমান আমরা কি জানি 3/2 nRT, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ই প্রপোর্শনাল টু কি বলতো টি না, তাহলে তাপমাত্রা যত বাড়বে গ্যাসের শক্তি কি তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা কি বলতো, পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিন, ঠিক আছে, 0 কেলভিন, এছাড়া হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, এটাও হবে আমাদের উত্তর, -273 ডিগ্রি সেলসিয়াস এবং 0 কেলভিন, এই দুইটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রা। এবং এই পরম শূন্য তাপমাত্রাতে কাজ কত, শক্তি কত বলতো, শক্তি, এই শক্তি কত হয় শূন্য হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো আমাদের 300 কেলভিন তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের গতি শক্তি কত, একটি আদর্শ গ্যাসের গতি শক্তি কত, তাহলে এই ক্ষেত্রে আমরা ই এটা সমান ডিরেক্টলি বসাই দেব 3/2 RT, ঠিক আছে, তাহলে মানগুলো বসাই দাও, 3/2 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ইন্টু টি এর মান কত 300 কেলভিন, তাহলে অবশ্যই তাপমাত্রাকে কিনতে হবে ক্যালভিন এককে নিতে হবে, ঠিক আছে, ক্যালভিন এককে নিতে হবে, যদি সেলসিয়াসে দেওয়া থাকে তুমি এটা কি করবা 273 যোগ করে ক্যালভিনে কনভার্ট করে দিবা, তাহলে এটা তোমার অ্যান্সার হয়ে যায় 3740 41 জুল, এখানে অ্যান্সার দেওয়া আছে বি নাম্বার। এরপরে দেখো গ্যাসের গড় মুক্ত পথ, গ্যাসের গড় মুক্ত পথ হচ্ছে আমাদের তাপমাত্রার মধ্যে সম্পর্ক, গ্যাসের গড় মুক্ত পথ এবং আমাদের তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কি হবে, মূলত এখানে তোমার হচ্ছে আমাদের গড় মুক্ত পথের সম্পর্ক হচ্ছে ল্যামডা প্রপোর্শনাল টু টি, ল্যামডা প্রপোর্শনাল টু টি, তাহলে গড় মুক্ত পথ কি, তাপমাত্রা যত বাড়াবা গড় মুক্ত পথটা কি তত বৃদ্ধি পাবে। এবার দেখো একটি দ্বিপরমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা কত, তাহলে আমরা এক পারমাণবিক যদি বলে তোমাকে এক পারমাণবিক, এক পারমাণবিকের ক্ষেত্রে কি হবে 3 হবে স্বাধীনতার মাত্রা, তাহলে আমাকে যদি বলে দ্বিপারমাণবিক সেই ক্ষেত্রে কত হবে 5, যদি বহু বলে বহু পারমাণবিক বলে সেই ক্ষেত্রে কত হবে 6, তাহলে অ্যান্সার কত হবে এখানে হবে হচ্ছে 5। তাহলে গতি শক্তিটা মাথায় রাখতে হবে যে ই এটা সমান তোমার হচ্ছে 3/2, ঠিক আছে, এখানে তোমার আছে মেইনলি 3/2 না, এখানে তোমার আছে f/2, ঠিক আছে, এটা কি হবে f/2, এটা কি হবে ই ইকুয়াল টু মূলত f/2 nRT, তাহলে তোমাকে যদি বলি f স্বাধীনতার মাত্রা কত 5 না, তাহলে সেই ক্ষেত্রে শক্তি কত হবে বলতো 5/2 nRT, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এরকম প্রশ্ন তোমাকে দিবে। এই যে দেখো দ্বিপরমাণু গ্যাসের জন্য গতি শক্তির সমীকরণ কত হবে, গতি শক্তি এক্ষেত্রে আমরা কি বলবো আরে যাই কি বসাবো কি বসাবো, তাহলে এখানে তোমার হচ্ছে কি হয়ে যাবে বলতো 5/2 কেটি, তাহলে 5/2 কেটি কত আছে ডি নাম্বার, আর এটা কি বলতো এক পরমাণু। এবার দেখো আমাদের পরবর্তী শিশিরাঙ্ক, শিশিরাঙ্কে থেকে সূত্রগুলা গুরুত্বপূর্ণ, সূত্র থেকে প্রশ্ন দিতে পারে। দেখো শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ যদি এফ হয় এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যদি ছোটদের এফ হয়, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত, আপেক্ষিক আর্দ্রতা সি, এটা সমান হচ্ছে বড় ভাগ হচ্ছে ছোট, বড় এফ ভাগ হচ্ছে ছোট এফ ইনটু 100, ঠিক আছে, বোঝা গেল। এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, সূত্রটা ইম্পর্টেন্ট, সূত্রটা মাথায় রাখবে। তো দেখো বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল হিলিয়াম এনার মান কত 1, 27 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই টি সমান সমান কত হবে 273 যোগ 27, তার মানে কত 300 কেলভিন, ক্যালভিনে কনভার্ট করতে হবে, ঠিক আছে, গতিশক্তি বের করে ফেলবা, তাহলে গতিশক্তি বের করো ই এটা সমান কত হচ্ছে 3RT/3/2 nRT না, তাহলে 3/2 RT, তাহলে 8.314 গুণ হচ্ছে টি এর মানটা কত 300 কেলভিন, তো এখান থেকে ক্যালকুলেশন করে দিবা, দেখো মানটা চলে আসবে 37 41, কিছু আগে কিন্তু এই ম্যাথটাই করলাম। ওকে, তো এইগুলাই ছিল মূলত আমাদের আজকের সেকেন্ড পার্টের ম্যাথগুলো। তো আশা করি বুঝতে পারছো, যদি কোনো কিছু না বুঝো সেটা কমেন্ট করতে পারো, যদি আমার কোনোটা ভুল হয় সেটাও ধরাই দিতে পারো, সমস্যা নেই, তোমরা সেটা সংগঠন করে নেবা। তো টোটাল পিডিএফটাই আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, তো যারা যুক্ত হন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে, তো পিডিএফ লিংকটা আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি, কমেন্ট চেক।